প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে পরিসংখ্যানের উপর আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের প্রচুরক বিষয়ে আলোচনা করব এবং আমি আশা করি যে আজকের ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই সবাই প্রচুরক নির্ণয় করতে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি ধারাবাহিকভাবে পরিসংখ্যানের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। সেই আশা করি এর পূর্বের ভিডিওগুলো দেখে যে তোমরা সেই বিষয়গুলো নিশ্চয়ই শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে ক্লাস প্রচুরক নির্ণয়। প্রচুরক কথাটি অর্থ দিয়ে আসলে বোঝা যায় যে আসলে যে জিনিসটি সর্বাধিক বার, অর্থাৎ প্রচুর, আমরা অনেক সময় বলে থাকি যে প্রচুর পরিমাণে, অর্থাৎ যে সংখ্যাটি সর্বাধিক বার আছে। তাহলে আমরা এখান থেকে আসলে দেখব যে প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয়। শুরুতে দেখো, আমি কতগুলো ইনফরমেশন এখানে লিখে রেখেছি। বলছি প্রচুরক কোনো উপাত্তের যে সংখ্যা সর্বাধিক বার উপস্থিত হয় সেই সংখ্যাকেই উপাত্তের প্রচুরক বলে। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা কতগুলো উপাত্ত যে যদি দেয়া থাকে সে তার মধ্যে সবচেয়ে বেশি বার যেটা দেয়া থাকে, আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখতে চাই, যেমন দেখো আমি বললাম 2, 3, 2, 5, 7, 5। লক্ষ্য করো আমি এখানে কতগুলো উপাত্ত লিখেছি। আমি সংখ্যাটা যদি গণে দেখি তাহলে নিশ্চয়ই এখানে উপাত্ত সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে লক্ষ্য করো আরও একটা আমি বাড়িয়ে দিই, আমি এখানে 7টা উপাত্ত নিলাম। তাহলে দেখি এবার 3, 4, 5, 6, 7, অর্থাৎ মোট 7টি উপাত্ত নিয়েছি। এই 7টি উপাত্তর মধ্যে যদি লক্ষ্য করো, দেখো 5 আছে হলো 2 বার, 5 আছে 2 বার, আর 2 আছে লক্ষ্য করো 1, 2, 3 বার। তাহলে এখানে দেখলাম এই 2 এই উপাত্তটি সর্বাধিক বার এখানে কিন্তু আছে। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এর প্রচুরকটা হচ্ছে 2, অর্থাৎ কতগুলো উপাত্ত যদি আমরা সামনে দেওয়া থাকে, অর্থাৎ এই আকারে যদি দেওয়া থাকে, নিশ্চয়ই সেটি শ্রেণীকৃত নয়, অশ্রেণীকৃত। এটা তোমাদের বুঝতে হবে, এটি অশ্রেণীকৃত একটি উপাত্ত। আর শ্রেণীকৃত আর অশ্রেণীকৃত বিষয়টি নিশ্চয়ই তোমরা আগের ভিডিওটি দেখে ক্লিয়ার হয়েছো। তারপরও আবার বলছি, এটি হচ্ছে অবশ্যই অশ্রেণীকৃত। তো অশ্রেণীকৃত উপাত্ত যদি তোমার সামনে কখনো দেওয়া থাকে, তার মধ্যে দেখবে যে সংখ্যাটি বা যে উপাত্তটি সর্বাধিক বার আছে সেটি কিন্তু আসলে প্রচুরক হবে। এই সংখ্যাটি কিন্তু এখান থেকে বলা হয়েছে। কতগুলো দুইটা নোট আমি এখান থেকে লিখে রাখছি, লক্ষ্য করো। প্রথম নোটে বলা হচ্ছে যে একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। লক্ষ্য করো আমি এখান থেকে বললাম, প্রথম থেকে কিছু লিখলাম, যেমন 2, 3, 2, 5, 7, 5। লক্ষ্য করো আমি এগুলো নিলাম। তাহলে এখান থেকে যদি তুমি দেখতে পাও যে 2 আছে, দেখো সর্বাধিক 2 বার, আর 5 আছে 2 বার। তাহলে লক্ষ্য করো 2ও 2 বার আছে, 5ও 2 বার আছে। তাহলে কিন্তু এখানে প্রচুরক হবে 2 ও 5, 2 ও 5। তাই দেখো এখানে বলছে যে একটি উপাত্ত এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। তাহলে আমরা এখানে যেমন দেখেছিলাম যে এই উপাত্তগুলো একটি মাত্র প্রচুরক হয়েছিল, কারণ এখানে সর্বাধিক বার 2 ছিল 3 বার, তাই 2 এখানে প্রচুরক হয়েছিল। বাট আমরা এখানে যে উদাহরণটি দিলাম সেখান থেকে এসে দেখলাম যে এই প্রচুরক সংখ্যা যেমন 2 ও 5, কারণ 2ও সর্বাধিক 2 বার আছে, 5ও সর্বাধিক 2 বার আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, কোনো একটা উপাত্তে যেমন প্রচুরক সংখ্যা যে একটাই হবে এরকম না, এক বা একাধিকও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলছে যে কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একাধিক বা না থাকে সেই উপাত্তে প্রচুরক নেই। তোমাকে যদি একটা উদাহরণ হিসেবে এখানে বোঝানো হয়, যেমন 2, 3, 5, 7, 9, আমি এরকম বললাম। এখান থেকে প্রচুরক, এটি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে বললো এই উপাত্তগুলোর প্রচুরক কত। তাহলে দেখো এখানে অপশনে অনেকগুলো দেওয়া যেতে পারে, যেমন 2, 3, 5, ঘ নম্বরে দিল নেই। লক্ষ্য করে এখানে 2, 3, 5, 7, 9 প্রত্যেকটি আসলে একবার করে আছে, একাধিকবার নেই। সুতরাং এখানে প্রচুরকের কোনো প্রশ্নই নেই। সেই কথাটি এখানে বলেছে যে কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে সেই উপাত্তের প্রচুরক নয়, অর্থাৎ এই উপাত্তের কোনো প্রচুরক হবে না। প্রিয় শিক্ষার্থী, আবারও আমি বলছি যে প্রচুরক কি, যদি দেখো যে অশ্রেণীকৃত অবস্থায় আছে, অর্থাৎ কতগুলো উপাত্ত যদি দেওয়া থাকে তার মধ্যে যে উপাত্তটি সর্বাধিক বার আছে সেটি হচ্ছে ওর প্রচুরক। তাহলে আমরা দেখতে এখান থেকে আরও কয়েকটা জিনিস শিখলাম যে একটি উপাত্ত এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখেছি যে এই উপাত্তটি একটি মাত্র প্রচুরক ছিল, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে এই উপাত্তগুলোর মধ্যে অবশ্যই একাধিক প্রচুরক আছে। একাধিক মানে হচ্ছে একটা 2 2 বার ও 5 2 বার। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উপরের উপাত্তটির
একটি মাত্র প্রচুরক ছিল, এখানে দেখো প্রচুরক একটি না হয়ে প্রচুরক দুটি হয়ে গিয়েছে। আবার এখানে এসে দেখলাম এই উপত্যগুলোর মধ্যে কোনো প্রচুরক নেই। তাহলে আশা করি এই যে তিনটি সেন্টেন্স তোমাদের বইতে আছে এইগুলো নিশ্চয়ই তোমরা সবাই এখন ভালোভাবে বুঝতে পেরেছো। বারবার করে বলছিলাম অশ্রেণীকৃত, আমরা এখন দেখছি শ্রেণীকৃত উপাত্তের প্রচুরক নির্ণয়। আচ্ছা, শ্রেণীকৃত উপাত্তের প্রচুরক নির্ণয়। দেখো প্রচুরক নির্ণয়ের যে সূত্রটি এটি তোমাদের বইতেই আসলে দেওয়া আছে, এটি নিয়ে কিছু বলা নেই, এটি তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। প্রচুরক ইকুয়াল, এখানে বলা আছে যে ক্যাপিটাল এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে দেখো এই সিম্বলগুলো তোমাকে জানতে হবে, এটি পরিচয়টা কি এগুলোকে তোমাকে জানতে হবে। তাহলে আসলে দেখো আমরা বলছি যে এল এর যে ক্যাপিটাল এল এর যে পরিচয় সেটি বলছি যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আসলে সবচেয়ে প্রথম কথা এবং গুরুত্বপূর্ণ কথা, প্রচুরক শ্রেণী আসলে কোনটি? অর্থাৎ তোমরা দেখবে যে শ্রেণীকৃত উপাত্তের যে শ্রেণীতে গড় সংখ্যাটা বেশি থাকবে। আবারও বলছি যে শ্রেণীকৃত উপাত্তের যে শ্রেণীতে গড় সংখ্যাটা বেশি সেই ওই শ্রেণীকে আমরা প্রচুরক শ্রেণী বলবো। আবারও বলছি যে শ্রেণীকৃত উপাত্তের, আমরা এখানে একটু আমি এখানে লিখে দিচ্ছি যে শ্রেণী বিন্যস্ত উপাত্তে যে শ্রেণীতে গণসংখ্যা আমরা সর্বাধিক বলতে পারি, সবচেয়ে বেশি একই কথা, সর্বাধিক ওই শ্রেণীকে প্রচুরক শ্রেণী। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতে বললাম প্রচুরক শ্রেণীটা কিভাবে চিনবে। দেখবে আসলে যেটাই গণসংখ্যাটা বেশি সেটি একদম চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তারপর প্রচুরক শ্রেণীটা আমরা যদি চিনতে পারি তাহলে অবশ্যই আমরা এল চিনতে পারবো। এল পরিচয় হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আবার দেখো F1 আসলে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এই প্রচুরক বের করতে গেলে আমাদের জন্য কি কি দরকার? সবচেয়ে প্রথম যেটা দরকার সেটি হচ্ছে প্রচুরক শ্রেণীটা খুঁজে বের করতে হবে, প্রচুরক শ্রেণী নিয়ে একটা কথা বলতে হবে। আর এখানে যে আমাদের যে ছকটা তৈরি করবো সেই ছকের মধ্যে আর কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র সেই শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা থাকলেই হলো। শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, কারণ দেখো F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী মানে কি? ঠিক আগেরটা, অর্থাৎ আগের শ্রেণীর গণসংখ্যা। আর F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী মানে ঠিক তার পরেরটা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আমি বারবার করে বলেছি যে তোমরা যখন অঙ্কটি সমাধান করবে শুধু এল ইকুয়াল এত, F1 ইকুয়াল এত, F2 ইকুয়াল এত এভাবে লিখলে কিন্তু শিক্ষকরা নম্বর কেটে দিতে পারে। আমি সবসময় বলি এল মানে কি, এর পরিচয়টি কিন্তু তোমাকে বলে দিতে হবে। অর্থাৎ আমরা যখন অঙ্ক করবো সেখানেও কিন্তু লিখে নিব যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এল ইকুয়াল, হ্যাঁ, তারপরে আমরা সেটি লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যেহেতু আমি উপরের নিয়মগুলো আলোচনা করে দিয়েছি, আমি এখন এই নিয়মের অর্থাৎ শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় আমি ঠিক তেমন একটি অঙ্ক তোমাদের সামনে এখন সমাধান করে দেবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, নিজের গণসংখ্যা নিবেশ সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাকে যদি প্রচুরক নির্ণয় করতে হয়, আমরা এই সারণীটি একটু লক্ষ্য করি যে দেখি এখানে গণসংখ্যাগুলো খেয়াল করতে হবে। এখানে দেখো 25, এখানে 20, 15 আর 8। তাহলে আমরা বলেছিলাম যে গণসংখ্যায় যেটি সর্বাধিক থাকবে, শুরুতে এটাই লেখা হয়েছে, এখানে গণসংখ্যা 25 বার আছে। কোন শ্রেণীতে? দেখো 41 থেকে 50 এই শ্রেণীতে। সুতরাং 41 থেকে 50 শ্রেণীতেই প্রচুরক আছে, এটি আমরা শুরুতেই সিদ্ধান্ত নিতে পারলাম। দেখো প্রচুরক নির্ণয়ের যে সূত্র আমরা শিখেছিলাম, প্রচুরক ইকুয়াল ক্যাপিটাল এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এই সূত্রের জন্য যে পরিচয়গুলো ছিল দেখো সেগুলো আমাকে শুরুতে এভাবে লিখে নিতে হবে যে আমরা এখান থেকে লিখবো যে প্রচুরক শ্রেণী, বা এভাবে লিখতে পারি এল। এটার পরিচয় কি? প্রচুরক শ্রেণী নিম্নসীমা।
তাহলে দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমরা এখান থেকে এটা বলতে পারছি। তাহলে এল শুধু এল করে লিখে দিলে আসলে এল এর পরিচয়টি কিন্তু জানা যায় না। তাই এই জন্য আমরা যে কাজটি করবো এল এর পরিচয় সম্পর্কে একটু বলে দিব। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সেটি হচ্ছে 41। এরপরে যেটা ছিল এফ অন, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে দেখো একটা জিনিস বোঝার আছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, লক্ষ্য করি প্রচুরক শ্রেণী আসলে এইটা, এখানে যে গণসংখ্যা সেটি হচ্ছে 25। তাহলে লক্ষ্য করো 25 মাইনাস পূর্ববর্তী মানে কি, ঠিক এর আগে তো আসলে কোনো গণসংখ্যা দেওয়া নেই। তাহলে যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 0। তার মানে এখানে 25 আমাদের সামনে থাকে। আবারও বলছি, লক্ষ্য করো আমাদের এখানে যেটি আছে যে আমাদের প্রচুরক শ্রেণী কিন্তু এখান দিয়ে শুরু আছে, অর্থাৎ এর পূর্ববর্তী, অর্থাৎ এর আগে তো কোনো গণসংখ্যার ব্যাপারে কিছু বলে দেওয়া নেই অঙ্কে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 0। আর যদি এখানে এটা থাকতো তাহলে সেটা নিয়ে আলোচনা একটু পরে আসছি। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এখানে হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো পূর্ববর্তী, প্রথমটা বলেছিল পূর্ববর্তী আর এর পরেরটা হচ্ছে পরবর্তী। তাহলে এখান থেকে আমরা দেখি যে 25 মাইনাস এর পরবর্তী কোনটা, এর পরবর্তী হচ্ছে 20। তাহলে এখান থেকে 20 মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে থাকলো। এবার দেখো এইচ এর পরিচয় কি ছিল, শ্রেণী ব্যাপ্তি। লক্ষ্য করি শ্রেণী ব্যাপ্তির সময় খেয়াল করতে হবে এখানে যেটা শেষ এখান দিয়ে সেটা শুরু কিনা, যেখানে 50 তে শেষ এখানে 50 দিয়ে শুরু কিনা, এটা কিন্তু বিশেষভাবে খেয়াল করতে হবে। না হলে তোমরা এভাবে এখান থেকে যে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, তারপরে 10 অর্থাৎ 10। যদি এখান থেকে 50 দিয়ে আবার শুরু হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 না নিয়ে আমরা 9 নিতাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা খেয়াল করবে। তাহলে এখানে হচ্ছে 10। তাহলে এখন দেখো আমরা প্রচুরক নির্ণয়ের যে সূত্র আমরা শিখেছিলাম, অতএব প্রচুরক ক্যাপিটাল L প্লাস উপরে আমরা বলেছিলাম যে F1 বাই F1 প্লাস F2 ইন্টু S। এই সূত্রে যদি তোমরা এটা বসিয়ে দাও তাহলে কিন্তু এই প্রচুরক পাওয়া যাবে, অর্থাৎ এর জায়গায় আমরা যেটি বসাবো সেটি হচ্ছে 41 প্লাস F1 এর জায়গায় আমরা নিশ্চয়ই বসাবো 25 বাই নিচে হচ্ছে 25 প্লাস 5 ইন্টু 10। তোমরা অনেকে এই সময় এই ক্যালকুলেশনটি একবারেই তোমরা করতে পারো না। নিয়মটা হচ্ছে যে জায়গায় জটিলতা আছে আগে সেইটা করে নাও। দেখো এখানে আছে, উপরে আছে, আমরা যদি দেখি যে 25, এটাকে আমরা 25কে ভাগ দাও হচ্ছে 30 দিয়ে, তাহলে 30, ওকে। এরপরে এটাকে গুণ দাও আসলে 10 দিয়ে, এরপরে প্লাস 41। আবারও বলছি যে এখান দিয়ে শুরু করবে, 25কে তোমরা ভাগ দিবে 30 দিয়ে, এই 30কে ভাগ দেওয়ার পরে তার সঙ্গে 10 দিয়ে গুণ করবে। আচ্ছা 10 দিয়ে গুণ করার পর এরপরে যেটি আসবে তারপরে তার সঙ্গে 41কে যোগ করে দিও, তাহলে খুব ইজিলি পেয়ে যাবে। এটা যদি করো তাহলে এখান থেকে আসছে যে 49.33। এটি কিন্তু আমাদের আছে। এই ছিল আমাদের, আবারও বলছি, যদি আমাদের লক্ষ্য করো যদি আমাদের যে গড় সংখ্যা সর্বাধিক যদি এই ঘরে না থেকে যদি এই ঘরে থাকতো তাহলে নিশ্চয়ই এটি হতো আমাদের প্রচুরক শ্রেণী। আর এর পরবর্তী শ্রেণী, যেহেতু এটা পরবর্তী নাই, তখন কিন্তু এই পরবর্তী শ্রেণীর গড় সংখ্যা এই জায়গাটায় 0। বিষয়টা এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের বইতে আছে, তোমাদের উদাহরণ 15 নম্বরে। অর্থাৎ লক্ষ্য করো এর পূর্ববর্তী ঘর নেই, তাই ওর পূর্ববর্তী ঘরের গড় সংখ্যা 0। যদি কখন তোমাদের সামনে প্রচুরক শ্রেণীর অর্থাৎ এটা হয়ে যায়, শেষেরটা হয়ে যায়, তাহলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গড় সংখ্যা মানে এর পরবর্তী শ্রেণীর গড় সংখ্যাটা তখন কিন্তু 0 হবে। এটা খেয়াল করো। আর যদি সর্বাধিকটা মাঝ বরাবর কোনো জায়গায় থাকে তাহলে তো কোনোটা 0 হওয়ার কোনো প্রশ্ন নেই। আবারও বলছি, এটি ছিল আমাদের প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা। এর পূর্ববর্তী ঘর নেই, যার কারণে এখানে পূর্ববর্তী শ্রেণীর গড় সংখ্যাটা 0 বসিয়েছি, আর এর পরবর্তী শ্রেণীর গড় সংখ্যা এখানে হচ্ছে 20।
ওকে। আর যদি প্রচুরক শ্রেণীটা এখানে না থেকে যদি এই 25টা এখানে দিয়ে দিতাম তাহলে এটাই কিন্তু হতো প্রচুরক শ্রেণী, আর তখনই কিন্তু এর পরবর্তী শ্রেণীর গড় সংখ্যাটা কিন্তু তখন 0 হতো, বাট পূর্ববর্তী শ্রেণীর গড় সংখ্যাটা তখন কিন্তু 15 এখানে হতো। অর্থাৎ বুঝতে পেরেছো আশা করি। আর যদি মাঝ বরাবর থাকে, এই বরাবর যদি কোথাও 25 দিত তাহলে তার পূর্ববর্তীটাও থাকতো, তার পরবর্তীটাও থাকতো। একদম খুবই সহজ জিনিস। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো আশা করি তোমরা খুব সহজে এখন এই প্রচুরক নির্ণয় করতে পারবে। হ্যাঁ, আবারও বলছি যে তোমাদের এই অধ্যায়ে আমি যে পরপর যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আরেকবার বলে দিচ্ছি। তোমরা প্রথমে যেটা তোমাদের আয়তলেখ অঙ্কন করা শিখিয়েছি, তারপরে সেখান থেকে শিখিয়েছি বহুভুজ অঙ্কন করা, তারপরে সেখান থেকে শিখিয়েছি আমি অজীব রেখা কীভাবে অঙ্কন করতে হয়। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে শিখবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আমরা সাধারণত প্রশ্নে দেখে থাকি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর অজীব রেখা অথবা বহুভুজ অঙ্কন এই দুটো থেকে একটা সৃজনশীল সাধারণত দেওয়া হয়। আরেকটা সৃজনশীলে আমরা দেখেছি যে পরবর্তী যে অংশগুলো তোমাদের শেখানো হয়েছে যে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এই বিষয়গুলো নিয়ে ঠিক আরেকটা সৃজনশীল থাকে। আশা করি আমার এই ক্লাসের ভিডিওগুলো তোমরা যদি সবাই খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই পরিসংখ্যান নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হয়তো আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।